স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। তাসের ঘরের মতো ভেঙে গেল আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। বিসিবি ইলেকশনের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপ ও অনিয়মের দায়ে বিলুপ্ত ঘোষণা করা হলো ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ছাড়াও এই কমিটিতে আছেন ফাহিম সিনহা, মিনহাজুল আবেদিন নান্নু, আধার আলী খান রাও। আগামী 3 মাসের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজনের নির্দেশ এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসানের। তাজিন খন্দকারের রিপোর্টে বিস্তারিত। অনিয়ম, অস্বচ্ছতা কিংবা জোরপূর্বক হস্তক্ষেপ কি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে? একের পর এক পরিচালকের পদত্যাগের পরই মাথা চাড়া দিয়ে ওঠে শেষ হচ্ছে না তো ক্রিকেট বোর্ডে বুলবুলের অধ্যায়। এখন টালমাটাল দেশের ক্রিকেটটা। দীর্ঘদিনের সেই গুঞ্জনই যে শেষ পর্যন্ত হলো সত্যি। চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। অনিয়মের পাহাড় গড়ে তোলা এই বোর্ডের বিরুদ্ধে যে অভিযোগের শেষ নেই। আর সেই ক্রাইমে নাটের গুরু যে একজনই, তিনি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিসিবির নির্বাচন নিয়ে ভুরি ভুরি অভিযোগ জাতীয় ক্রীড়া পরিষদের। ইনভেস্টিগেশনে নেমে যে অথই সাগরে ডুব দিল এনএসসির তদন্ত কমিটি। তাদের এমন একটা দশা যে কাকে রেখে কাকে ধরি। ইলেকশনে সাবেক ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ ও অনিয়মের প্রমাণ মিলেছে তদন্ত কমিটির ইনভেস্টিগেশনে। ভোট কারচুপিতে সরাসরি হাত ছিল সাবেক উপদেষ্টার। শুধু তাই নয়, বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলরশিপ দেওয়ারও অভিযোগ প্রমাণিত হয়েছে। এবার সেই অভিযোগগুলোর ভিত্তিতে ডাইরেক্ট অ্যাকশনে এনএসসি। 2018 নীতিমালার 21 ধারায় কপাল পড়ল নির্বাচিত 23 পরিচালকের। ভেঙে দেয়া হলো অভিযোগের পাহাড়ে চাপা পড়া বুলবুলের বোর্ডকে। ইতোমধ্যে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও ইমেইলে বিস্তারিত জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন, তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন। ক্রীড়া উপদেষ্টার সহায়তায় ই ভোটে নির্বাচন কারচুপি আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। কিন্তু বিসিবির 23 সদস্যের নির্বাচিত কমিটি বিলুপ্ত হওয়ার পর দায়িত্ব সামলাবেন কে? সেই ব্যাটনটা এবার সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাতে। 11 সদস্যের অ্যাডহক কমিটিতে খান সাহেবের সঙ্গে আছেন মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খানের মতো অভিজ্ঞরা। তবে কমিটিতে রাজনীতির ছাপটাও যে স্পষ্ট। বিএনপি নেতা মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরীর উত্তরসূরিরাও এখন বিসিবির নীতি নির্ধারকের চেয়ারে আছেন। ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, রাশনা ইমাম, সৈয়দ ইব্রাহিম আহমেদ রাও। গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। তবে হাতে সময় মাত্র 3 মাস। এই 90 দিনে তামিমদের আয়োজন করতে হবে স্বচ্ছ এক নির্বাচন। প্রশ্ন একটাই, মাঠের ওপেনার তামিম কি পারবেন বোর্ডের অ্যাডহক ইনিংসটা সফলভাবে শেষ করতে? তাজিন খন্দকার, 71। বুলবুলের ক্রিকেট বোর্ডের মানসম্মান তলানিতে নিয়ে গেছে। বিসিবির ভাবমূর্তি ফিরিয়ে আনাই তাই নয়া সভাপতি তামিম ইকবালের প্রথম টার্গেট। একই সঙ্গে 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় অ্যাডহক কমিটি। নিজে নির্বাচন করবেন কিনা সেই বিষয়ে পরিষ্কার উত্তর দিয়েছেন তামিম ইকবাল খান। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ঘণ্টাখানেক আগেও চেয়ারটায় বসেছিলেন বুলবুল। সেই চেয়ারে প্রেসিডেন্ট তামিমের ডেবিউ। বসতে গিয়েও যেন একটু থমকে গিয়েছিলেন মিস্টার খান। এই চেয়ারে বসেই যে গত 9 মাসে ক্রিকেটের ভাবমূর্তি তলানিতে ঠেকিয়েছেন আমিনুল। অথচ একদিন আগেই বলেছিলেন সবাই চলে গেলেও শেষ জন হিসেবে বিসিবির চেয়ার আঁকড়ে থাকবেন বুলবুল। কথা রাখেননি। তামিম দায়িত্ব নেওয়ার ঘণ্টা খানেক আগেই বিসিবি ছেড়েছেন পেছনের দরজা দিয়ে মাথা নিচু করে। রেখে গেছেন নির্বাচনে কারচুপির কলঙ্ক, বিশ্বকাপ খেলতে না পারা সহ পাহাড় সমান ব্যর্থতার সব গল্প। লাস্ট 1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ
আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব না এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। আমরা সবসময় চাই ক্রিকেট একটা আমাদের প্রাউডের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন তারা যখন বাইরে যান তারা প্রাউডলি বলেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি শিওর না যে এই কথাটা তারা কি প্রাউডলি বলতে পারে নাকি, যে ধরনের অ্যাক্টিভিটিস লাস্ট 1-1.5 বছরে হয়েছে। তামিম ইকবালের অ্যাডহক কমিটির মূল দায়িত্ব ভাবমূর্তি ফিরিয়ে আনা। তবে নয়া বিসিবি বস 3 মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে শতভাগ সিরিয়াস। অ্যাডহক কমিটিতে থাকলেও তামিম কি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন? প্রথম প্রেস কনফারেন্সেই সাফ উত্তরটা জানিয়ে দিলেন। না, অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, বা ওবার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করুন। বিকজ একটা বোর্ডের ইলেকশন হবে, এটা যারা আছেন বোর্ডের ক্রিকেটার্স, অর্গানাইজার্স, এভরিবডি শুড পার্টিসিপেট। আর আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা আমরা ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিব যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে। বুলবুলের রেখে যাওয়া সব নড়বড়ে কমিটিগুলোকে ঢেলে সাজাতে হবে। নতুন বিসিবি বস তামিম ইকবালের অ্যাডহক কমিটি দ্বিতীয় সভায় বসবে বুধবার সন্ধ্যা 6টাতে। নাহিয়ান বিন জসিম, ৭১। আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেট চালু করতে পারেনি, থমকে আছে ঢাকা প্রিমিয়ার লিগ। তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটির প্রথম বোর্ড সভা বুধবার। সেখানে নিশ্চয়ই ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর ইস্যুটাও গুরুত্ব পাবে। আগাগোড়াই ক্রিকেটারদের পক্ষে কথা বলা খান সাহেব নিশ্চয়ই ঘরোয়া ক্রিকেটকে মাঠে ফেরাতে ক্রিকেটারদের বিপদ থেকে উদ্ধার করতে নেবেন কিছু গুরুত্বপূর্ণ স্টেপ। সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। কলিজাওয়ালা খান, তামিম ইকবাল খান বিসিবির মসনদে। এবার কি মোহাম্মদ মিঠুন, জাকির আলী সহ অন্যান্য ক্রিকেটারদের যে চাপা কষ্ট আছে সেটা দূর হবে, সমাধান হবে, অর্থাৎ মেঘ কেটে গিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। তামিম ইকবাল বিসিবির যে অ্যাডহক কমিটি সেটার সভাপতি এবং বিসিবির প্রধান হিসেবে বোর্ড মিটিং করে প্রেস কনফারেন্স রুমে এসে বলেছেন বিসিবির যে বিগত দিনে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটা ঠিক করতে চান, পাশাপাশি 3 মাসের মধ্যে নির্বাচন দিতে চান। শুধু ভাবমূর্তি ঠিক করলে আর নির্বাচন দিলেই কি সব ঠিক হয়ে যাবে? ক্রিকেট বোর্ড ক্রিকেটটা মাঠে ফেরাতে হবে, ক্রিকেটারদেরকে চাঙ্গা রাখতে হবে, স্বস্তিতে ফেরাতে হবে। তামিম ইকবাল খান সাবেক অধিনায়ক, ক্রিকেটারদের সাথে সবসময় থাকেন, ক্রিকেটারদের সুখ দুঃখে তিনি ক্রিকেটারদেরকে পাশে ডেকে নেন বা পাশে থাকেন। সেই ক্রিকেটাররা মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে চায়। রুটি রুজি অনেকেই আসলে কষ্টে আছে, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বুলবুলের বোর্ড, ফারুকদের বোর্ড আসলে এই বিসিবিতে গত অক্টোবরে আসার পরে অবৈধ নির্বাচন এবং অনিয়মের কথা বলে, যেটা আসলেই প্রমাণিত হয়েছে, ঢাকার অনেকগুলো ক্লাব কিন্তু ঢাকা লিগ খেলতে অস্বীকৃতি জানায়। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন জোড়াতালি দিয়ে হয়েছে। বুলবুলরা আসলে কোনোভাবেই ম্যানেজ করতে পারেনি, কারণ তারা তো অবৈধ নির্বাচন করে এই বোর্ডে এসেছিল। 8 তারিখ এই ঢাকা প্রিমিয়ার লিগ ইস্যুতে একটা মিটিং ডেকেছিল বুলবুলের বোর্ড। সেই 8 তারিখেই তামিম ইকবাল আরও একটা বোর্ড মিটিং করবে এবং সেখানেই বুলবুলেই সমাধান করবেন বিসিবির নয়া প্রধান তামিম ইকবাল খান। অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ, ঢাকা প্রিমিয়ার লিগটা মাঠে গড়ানো কবে থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, সেটা হয়তো বুধবারই সিদ্ধান্ত হয়ে যাবে। এবং ক্রিকেটাররা মাঠে খেলা চায়, খেলতে চায়, এবং খেলা মাঠে থাকলেই আসলে ক্রিকেট বোর্ড আরও বেশি এগিয়ে যাবে। তামিম ইকবাল খান অবশ্যই ভাবমূর্তি ঠিক করবেন, নির্বাচন দিবেন, কিন্তু সামনে যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করার একটা চ্যালেঞ্জ আছে, পাশাপাশি এ মাসে নিউজিল্যান্ড আসবে, আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আছে, এরপর আবার অস্ট্রেলিয়া আসবে। অর্থাৎ 3 মাসে কিন্তু ন্যাশনাল টিমের অনেক অ্যাসাইনমেন্ট আছে। ন্যাশনাল টিমের ক্রিকেটারদেরকেও তৈরি রাখা, ফোকাসে রাখা, ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা, সব কিছু মিলিয়ে মাঠের খেলোয়াড় তামিম ইকবাল খান মাঠের খেলাটাও ঠিকঠাক রান করে খেলোয়াড়দেরকে ফিট রাখাটাও তার এই বোর্ডের চ্যালেঞ্জ। এবং এই বোর্ডে তিনি যেসব মানুষদের পাচ্ছেন, সাবেক অধিনায়ক আছেন, সাবেক ক্রিকেটার আছেন, দক্ষ সংগঠক আছেন, স্পন্সর করেছেন, ক্রিকেটের সাথে যুক্ত আছেন এমন লোকও আছেন। অর্থাৎ ক্রিকেট বুঝে, ক্রিকেটাঙ্গনে অনেকদিন ধরে আছে এমন লোক পাচ্ছে, তাদের মেধা পাচ্ছে। তামিম ইকবাল নিশ্চয়ই রাইট ট্র্যাকেই আসলে ক্রিকেটটা নিয়ে যাবেন, সেটাই এখন সবার প্রত্যাশা। সাইফুল রূপক, ৭১। ওয়াইসিএল যেন জাতীয় দলের প্রতিচ্ছবি। ব্যাটারদের ব্যর্থতা, 4 দিনের ম্যাচ শেষ হয়েছে 3 দিনে। দিনের অর্ধেক সময় ফুরোনোর আগেই সাউথ জোনের বিপক্ষে জয় তুলে নিয়েছে নর্থ জোন। শতক করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জারিফ সিয়াম, হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। মাঠে বসেই যুবাদের ব্যাটিং দেখেছেন হান্নান সরকার। কক্সবাজার থেকে আবু নাইমের রিপোর্ট।
4 দিনের ম্যাচ 2.5 দিনে শেষ। বয়সভিত্তিক দলের খেলা হলেও টেস্ট ক্রিকেটের এমন ঘটনা যে কাউকেই হতাশ করতে পারে। তবে এই খেলায়ও আসতে পারে টাফ টাইম, আর সেটাই মোকাবিলা করতে হবে। বয়স অভিজ্ঞতা দুটোর মিশ্রণ কম হলেও জারিফ সিয়াম মাঠে পড়ে রইলেন, শতক করে দলকেও জেতালেন। রান পাচ্ছিলাম না, কষ্ট করছি অনেক, আল্লাহর কাছে ভরসা রাখছিলাম যে আল্লাহ যেদিন দিবে ভালোই দিবে, দিছে আলহামদুলিল্লাহ। স্ট্রাইকে গেলে রান করেন, অপর প্রান্তে দাঁড়ালে সতীর্থদের আসা যাওয়া দেখতে হয় ওকে। দলের কঠিন সময়ে ব্যাট হাতে পড়ে রইলেন জারিফ। না আসলে এগুলা নিয়ে ভাবি না যে টিমে থাকবো কিনা। আমি আমার কাজটা করি, আমি আমার কষ্টটা করি, আমি আমার রান করার চেষ্টা করি, বাকিটা তো আল্লাহর উপর। আর হান্নান স্যারের সাথে আমি 17-এও কাজ করছি একসাথে শ্রীলঙ্কার সাথে সিরিজে। তো স্যারের কাছে গেছিলাম যখন 2 ম্যাচে রান পাই নাই, মানে 2 ইনিংস আর কি, যে স্যার আমি হইতেছে না, কি হবে। স্যার আমাকে বুঝাইছে, আমিও চেষ্টা করছি ভালো কিছু করার। বয়সভিত্তিক দলের এই টুর্নামেন্ট পর্যবেক্ষণ করতে ঢাকা থেকে এসেছেন হান্নান সরকার। যাদের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যৎ, ওদের ঠিক কেমন দেখা হলো? প্রত্যাশাটা পূরণ করতে পেরেছে তো? আমি যে খুব হ্যাপি হতে পারছি সেটা বলবো না, বাট ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স হয়তো আমার কাছে ভালো লেগেছে। বাট ওভারঅল যদি টিম বা যেরকম প্রত্যাশা করেছিলাম যে 4 দিনে ম্যাচ যাবে, কম্পিটিটিভ হবে, সেটা আসলে আশানুরূপ হয়নি। আজকের জারিফাই হবেন আগামীর হৃদয় শান্ত। ক্যারিয়ার লম্বা করতে পারলে মুশফিকদের মতো কদর পাবেন। তবে লাল বলের খেলায় বাংলাদেশ দলের পারফরমেন্সের সিটি ফোটোর জন্য পড়েছে এই টুর্নামেন্টে। 2 ইনিংসে সাউথ জোনের রান ছিল 396। প্রথম ইনিংসে নর্থ জোন 185-তে অল আউট। দ্বিতীয় ইনিংসে দরকার ছিল 211 রান। প্রথম ইনিংসে 200 পার করতে না পারা দলটার জন্য এই চ্যালেঞ্জটা একটু বেশিই ছিল। তার উপর নিয়মিত বিরতিতে হারাচ্ছিল উইকেট। তবে সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে 4 উইকেটে ম্যাচ জিতেছে জারিফদের নর্থ জোন। এই টুর্নামেন্ট থেকে বাছাই করা হবে অনূর্ধ্ব 19 জাতীয় দল। ভালো করা মাশরাফি জারিফদের জন্য একটা সুযোগ এসেও যেতে পারে। আবু নাইম, 71, কক্সবাজার। ইচ্ছেটা ছিল আকাশ ছোঁয়া, তবে 33 বছর বয়সেই বলতে হয়েছিল আলবিদা। আইপিএলই শেষ করে দিয়েছিল ইংলিশম্যানের ক্যারিয়ার। টুর্নামেন্ট চলাকালে আইপিএল নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কেভিন পিটারসন। এক যুগ পর জানালেন অকাল অবসরের কারণ। কোহিনুর কণার রিপোর্ট। ক্রিকেট মানেই টইটুম্বুর উত্তেজনা, 16 আনা রোমাঞ্চ। আর সেই ক্রিকেটে যখন জমে ওঠে তারার মেলা, ভিড় করে গ্ল্যামার, এক্সপোজার, কোটি টাকার ঝলকানি, এর নাম তখন একটাই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দুনিয়ার সব ফ্র্যাঞ্চাইজি লিগ একদিকে আর আইপিএল এর উন্মাদনা আরেকদিকে। এই টুর্নামেন্ট খেলার জন্য ক্রিকেটাররা হয়ে ওঠেন মরিয়া। কেউ কেউ তো আইপিএল এর জন্য ভুলে যান ন্যাশনাল ডিউটি। এই লিগের লেভেলটাই এমন। এবারে সেই আইপিএল নিয়ে টুর্নামেন্ট চলাকালে বোমা ফাটালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসন। আইপিএল এর কারণেই নাকি পিটারসনকে বলি দিতে হয়েছে নিজের ক্যারিয়ার। এই টুর্নামেন্ট খেলতে গিয়ে ইসিবির রোশানলে পড়তে হয়েছিল পিটারসনকে, আর তার জন্য নিতে হয় অকাল অবসর। এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নিজের আফসোসের কথা জানিয়েছেন কেভিন পিটারসন। মাত্র 33 বছর বয়সে ইংল্যান্ডের জার্সিতে আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। 104টি টেস্ট ম্যাচ খেলেছি, কিন্তু আমার অন্তত 150 থেকে 160টা টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। অন্তত 13,000 রান করতে পারতাম। ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে 2008 সালে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে সে সময় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের আইপিএলে খেলতে দিতে চায়নি ইসিবি। তারই বিরোধিতা করেছিলেন সাবেক এই ক্যাপ্টেন। পরের বছর 3 সপ্তাহের জন্য ইংরেজ ক্রিকেটারদের অনুমতি দেয়া হয়, আর সেবারই আরসিবিতে যোগ দেন পিটারসন। কিন্তু 3 সপ্তাহের বেশি সময় আইপিএলে খেলতে চেয়েছিলেন তিনি, আর তা নিয়ে শুরু হয় বোর্ডের সাথে সম্পর্কে টানাপোড়েন। 2009 থেকে 2016 মোট 5টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আইপিএলে। 36 ইনিংসে 37.07 গড়ে, একটা সেঞ্চুরি, 4টা 50 সহ কেভিন পিটারসনের রান 1001। আইপিএল এর কারণে বোর্ডের সাথে সৃষ্টি হওয়া পিটারসনের সম্পর্কের শীতলতা কমেনি। তারই জেরে আকস্মিকভাবে 2014 সালে মাত্র 33 বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি, যা এখনো পোড়ায় এই ইংলিশম্যানকে। কোহিনুর কণা, 71।
ভিয়েতনামের কাছে হেরে অনূর্ধ্ব-20 এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সাগরিকারা 1-0 গোলে হেরেছে ভিয়েতনামের কাছে থাইল্যান্ড থেকে, তাই শূন্য হাতেই ফিরতে হচ্ছে পিটার বাটলারের শিশুদের। থাইল্যান্ড ও চীনের বিপক্ষে মেয়েরা প্রথমে 2 ম্যাচ হারলেও ক্ষীণ আশা বেঁচেছিল, কিন্তু ভিয়েতনামের বিপক্ষে প্রত্যাশার চেয়েও বাজে খেলেছে লাল সবুজের মেয়েরা। থাইল্যান্ডের মাটিতে ম্যাচের প্রথম হাফ ছিল গোল নীল, তবে সেকেন্ড হাফে শুরুতেই বিগ ব্লান্ডার। গোলকিপার মিলির ভুলেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। মিলির মিস্টেক কাজে লাগিয়ে বাংলার জালে বল পাঠায় ভিয়েতনামের থিতু লিন এনগুয়েন। এই ম্যাচে না হারলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা সুযোগ ছিল সাগরিকা আফিদাদের। ইউরোপিয়ান ফুটবলের 2 মহাশক্তি এক মঞ্চে আরেকবার। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাত 1টায় সান্তিয়াগো বার্নাব্যুতে রেকর্ড 29 বারের মতো মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। একদিকে 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা বায়ার্ন। ফর্ম, ইতিহাস আর তারকায় ঠাসা এই মহারণ নিয়ে জুবায়ের নূরের প্রিভিউ রিপোর্ট। রাতটা শুধু ফুটবলের নয়, রাতটা যেন রাজাদের রণক্ষেত্র। এক পাশে বার্নাব্যুর সাদা ঝড়, অন্য পাশে বাভারিয়ান তাণ্ডব। রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ মানেই ইউরোপের বুক ধড়ফড় করা এক মহারণ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাত 1টায় 29 বারের মতো মুখোমুখি হচ্ছে এই 2 মহাশক্তি। বার্নাব্যু বার্নস এপিসোড 1, টেস্ট অফ ইউরোপ ইন দ্য হাউস অফ কিংস। রিয়াল মাদ্রিদের নামের পাশে 15টি ইউরোপিয়ান মুকুট। এই প্রতিযোগিতায় তারা শুধু খেলে না, তারা গল্প লেখে। অথচ মায়োর্কার কাছে 2-1 হারে বার্সার থেকে 7 পয়েন্ট পিছিয়ে গেছে লিগে। কিন্তু ইউরোপে এই দল অন্য ধাতুর। বেনফিকাকে সরিয়ে তারপর ম্যানচেস্টার সিটিকে 5-1 অ্যাগ্রিগেটে গুড়িয়ে দিয়ে রিয়াল আবারও জানিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রাত যত গভীর হয়, মাদ্রিদের স্নায়ু তত ঠান্ডা হয়। বার্নাব্যু বার্নস এপিসোড 2, হিস্ট্রি স্ট্যান্ডস উইথ দ্য গ্যালাক্টিকোস। 28 দেখায় রিয়ালের জয় 13, বায়ার্নের 11। আরও কাঁপন ধরানো তথ্য, জার্মানদের বিপক্ষে শেষ 9 ম্যাচে অপরাজিত রিয়াল, 7 জয় 2 ড্র। শুধু তাই নয়, শেষ 4 বার বায়ার্নকে বিদায় করে 4 বারই ইউরোপের সিংহাসনে বসেছে মাদ্রিদ। ইতিহাস তাই এবারও সাদা জার্সির কাঁধেই হাত রাখছে। তবে বায়ার্নও আসছে বিদ্যুৎ গতিতে। বাভারিয়ান স্টর্ম এপিসোড 1, ইউরোপস মোস্ট কমপ্লিট টিম। ভিনসেন্ট কোম্পানির দল 43 ম্যাচে হেরেছে মাত্র 2টি। জানুয়ারির পর থেকে হার কি জিনিস সেটাই যেন ভুলে গেছে তারা। আতালান্তাকে 10-2 অ্যাগ্রিগেটে গুড়িয়ে দেয়া, বুন্দেসলিগায় 9 পয়েন্টের লিড। আর ফ্রাইবুর্গের বিপক্ষে 2-0 পিছিয়ে থেকেও 3-2 গোলে জয়। এই দল শুধু শক্তিশালী নয়, ভীষণ নির্মম। বাভারিয়ান স্টর্ম এপিসোড 2, অ্যাগ্রেসিভ প্রেস, ফিয়ারসাম অ্যাটাক। হ্যারি কেইন, মাইকেল অলিসে, লুইস ডিয়াস, সার্জ ন্যাব্রি, এই আক্রমণ ভাগ যেন ছুটন্ত ঝড়। কোম্পানির বায়ার্ন প্রতিপক্ষকে সময় দেয় না, জায়গা দেয় না, শ্বাসও নিতে দেয় না। ঢেউয়ের পর ঢেউতলা প্রেসিংয়ে প্রতিপক্ষকে ভেঙে পড়তে বাধ্য করে। ফ্রাইবুর্গের বিপক্ষে ফিরে আসার জয়ও দেখিয়েছে বায়ার্ন। এখন শুধু ফর্মে নয়, বিশ্বাসেও টকবক করছে। স্টার্স আন্ডার স্পটলাইট, এক রাত যেখানে আলো দুজনের উপরেই সবচেয়ে বেশি, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন। এমবাপ্পে 9 ম্যাচে 13 গোল নিয়ে রিয়ালের ধারালো তরবারি, আর হ্যারি কেইন টানা 2 মৌসুমে 10+ গোল করা একমাত্র ইংলিশ ফুটবলার। তবে রিয়াল মাদ্রিদের শিবিরে চিন্তা কম নয়। হিবো কর্তোয়া নিশ্চিতভাবেই বাইরে, রদ্রিগোও নেই। ফেরলান মেন্ডি ও দানি সোবায়েজকে ঘিরেও আছে অনিশ্চয়তা। তাই আরবেলোয়ার পরিকল্পনায় কিছুটা বদল আসতে পারে। অন্যদিকে ফ্রাইবুর্গ ম্যাচে অ্যাঙ্কেলের সমস্যায় পড়েছিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তবে কোম্পানি ইঙ্গিত দিয়েছেন কেইনকে নিয়ে তার ইতিবাচক অনুভূতি আছে। কেইন না খেললেও নিকোলাস জ্যাকসনকে সামনে দেখা যেতে পারে, আর তার পেছনে থাকবেন লুইস দিয়াস, ন্যাব্রি ও অলিসে। ইতিহাস বলছে রিয়াল, বর্তমান ফর্ম বলছে বায়ার্ন মিউনিখ। বার্নাব্যু বলছে মাদ্রিদকে হালকাভাবে নেওয়া যাবে না, আর সামগ্রিক ধারাবাহিকতা বলছে বায়ার্ন এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি। ইউরোপের 2 রাজা, এক মুকুটের স্বপ্ন, আর সময় মাত্র 90 মিনিট। বার্নাব্যুর এই রাতটাই শুধু ম্যাচ হবে না, লেখা হতে পারে আরেকটি মহাকাব্য। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।